শাহরুখ খান আমাদের শাকিব খান, কিন্তু আরফান নিশো কিন্তু অজয় দেবগন না। না আমি বলছি না। হ্যাঁ, আমরা কোনো কূটতর্কে যাইনি। কূটতর্ক যা হয়েছে সুরঙ্গর ওদিক থেকেই হয়েছে। প্রিয়তমার কেউ কিন্তু কোনো কথা বলে নাই। সাকিবিয়ানরা কি বলেছে সেটার দায় দায়িত্ব কিন্তু প্রিয়তমা, ভার্সেটাইল মিডিয়া, আশরাফ আদনান, হিমেল আশরাফ, শাকিব খান, আমাদের না। রায়হান রাফি সাকিবকে ডিরেক্ট অ্যাড্রেস করে কথা বলেছে। সাকিবিয়ানরা আগে কোনো কথা বলেনি, রায়হান রাফি আগে বলেছে, তারপরে সাকিবিয়ানরা বলেছে। রায়হান রাফি বলেছে সাকিবের যে তার তো দায় এটা বলা। জি। তো এন্ড অফ দ্য ডে কী হলো? রায়হান রাফি তখন বললো, রায়হান রাফির এটা প্রচারণার একটা কৌশল ছিল, সুরঙ্গর প্রচারের কৌশল ছিল। এখন সে ঘুরে ফিরে আবার সাকিবের নিয়েই ছবি বানাচ্ছে, তাই না? আপনারা শুধুমাত্র 2 ঈদেই কেন থাকছেন? অনেকে প্রশ্ন করছেন, অনেক পরিচালকও বলছেন যে আশরাফ ভাইরা অন্তত ঈদ ছাড়া একটু খেলার চেষ্টা করুক, কারণ তাহলে বাজেটটা একটু বাড়বে। আপনাদের বলো। বাংলাদেশের হল চিন্তা করতে হবে আপনার। বাংলাদেশে ঈদ ছাড়া হল আছে 100টা, ঈদে আরও 50টা 55টা হল খোলে, 155টা হল। সাকিব আদনান কী ছবি বানাবে? ওই 100টা হল নিয়ে চলবে, সিনেপ্লেক্স আছে 17টা, আর বাদ বাকি হলগুলোর অবস্থা দেখেন। আমাকে কি আপনি মিথ্যের মুখে ফেলতে চাই? সেই চেষ্টাই তো করছি, সেই চেষ্টাই তো করছি। 2024-এ 2টো ছবি বানাবো, 2025-এ আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে 4টা ছবি বানাবো। 2025-এ তো 4টা ঈদ নাই, তাই না? আপনি কি বড় একটা সম্ভাবনা দেখেন যে আগামী 5 বছর বা 10 বছরের একটা যদি শিডিউল করি, 2-4 জন অন্তত সেলেবল তারকা আপনারা এন্ডোর্স করতে বের করা দরকার, বের করা খুব জরুরি দরকার। আমি এই ব্যাপারটা নিয়ে কাজ করতেছি। আমি 2-4টা কাজ করব, একটু ছোট বাজেটের হয়তো করব, কিন্তু 2-4টা কাজ করব, নতুন ছেলে মেয়েদেরকে নিয়ে আমি কাজ করব। এটা খুব বেশি দরকার এই কারণে যে সাকিব নির্ভর তো ইন্ডাস্ট্রি, এটা সমস্যা, এটা তো সমস্যা। একজন তো পারবে না, না না না, একজন তো ইন্ডাস্ট্রি চালাতে পারবে না। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সাকিবের তো বয়স হয়েছে। হ্যাঁ, স্বাভাবিক স্বাভাবিক। সে কতদিন সার্ভ করবে? কতদিন সার্ভ করবে? বড় তৈরি করতে হবে 2 বছর 3 বছর 4 বছর, তারপরে একটা এন্ড তো আছে সবকিছু। প্রতিদিন বয়স বাড়ছে না, তা নতুন মানুষ আসতে হবে। তো মানে বড় আলোচনা হচ্ছে গত 6 বছরে যদি বলিউড অনেক বড়, কিন্তু ওরা যেভাবে একের পর এক লেয়ার দিচ্ছে, হ্যাঁ, তারকাদের যে লেয়ার তৈরি করছে, সেটা তো আগামী আমরা ভাবতেই পারি 20-30 বছর ধরে সাউথ, বলিউড, মুম্বাই কোনো কিছু ভাবতে হবে না। তো আমাদের শূন্যতা থেকে শূন্যর দিকে ধরেন হিন্দি ছবির আগ্রাসন বলবো না, এখন একটা প্র্যাকটিসে চলে আসছে। হিন্দি ছবিটাকে আশা ভালো তো প্র্যাকটিস না, আপনার মন্তব্যটা আমি নিতে চাইবো। এবং এর পাশাপাশি আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনারা শুধুমাত্র 2 ঈদেই কেন থাকছেন? অনেকে প্রশ্ন করছেন, অনেক পরিচালকও বলছেন যে আশরাফ ভাইরা অন্তত ঈদ ছাড়া একটু খেলার চেষ্টা করুক, কারণ তাহলে বাজেটটা একটু বাড়বে। আপনাদের বলইটা 2 ঈদেই আমরা চেষ্টা করছি না, কথা ঠিক না। কারণ 2023-এ আমি 2016-র পরে 2023-এ আমি ছবি বানিয়েছি, আমি কুরবানিদের রিলিজ দিয়েছি। 2024-এ আমি রাজকুমার বানাচ্ছি, 2023 থেকে শুরু করেছি। 2024-এ রোজার ঈদে ইনশাআল্লাহ রিলিজ দিব। হ্যাঁ, রোজার ঈদে রিলিজ দেব। এর মধ্যবর্তী সময়েও আমি আরো ছবি রিলিজ দেব, আরো ছবি বানাবো এবং রিলিজ দেব। শুধু ঈদেই রিলিজ দেব তা না। সেখানে যে আপনি একটা ফ্যাক্টর, শাকিব খান একটা ফ্যাক্টর, খুবই সেলেবল এবং খুব মানে খুব আরামের জায়গা, যে এটা দর্শকের কাছে পৌঁছানো কোনো ব্যাপার না। তো এই জায়গায় যদি ঈদটা, অনেকের ধারণা ঈদটা তো আসলে একটা বড় জায়গা, সেখানে দুর্বল কেউ একটু সুযোগ পেলে অনেক দূর যেতে পারে। আপনারা তো এমনিতেই রাজার আসনে পড়ে আছেন, ওই জায়গাতে বলা হচ্ছে যে যে আশরাফ আদনান এবং সাকিবের রসায়ন অন্য সময়কে ছড়িয়ে দেওয়া যায় না? অবশ্যই যায়, অবশ্যই যায়। এখানে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আমি অর্থলগ্নিকারী প্রযোজক এবং অর্থলগ্নিকারী। প্রযোজকই তো অর্থলগ্নি করে। তো আমি বড় ছবি বানাই, ঈদে ভালো কালেকশন হয়। অন্য সময়ে কালেকশনের তুলনায় ঈদের কালেকশনটা বেশি হয়। শাকিব আদনান যে কোনো সময় কালেকশন হবে না, ব্যাপারটা এরকম না। শাকিব আদনান ছবি বানালে সেই ছবির বাজেট কিন্তু সবসময়ই 2.5-এর উপরে চলে যায়। বাংলাদেশের হল চিন্তা করতে হবে আপনার। বাংলাদেশে ঈদ ছাড়া হল আছে 100টা, ঈদে আরও 50টা 55টা হল খোলে, 155টা হল।
সাকিব আদনান কী ছবি বানাবে, ওই 100টা হল নিয়ে চলবে, সিনেপ্লেক্স আছে 17টা, আর বাদ বাকি হলগুলোর অবস্থা দেখেন। আমাকে কি আপনি মৃত্যুর মুখে ঠেলতে চান? আপনি হলগুলার নিয়ে কথা বলেন না কেন? আপনি হলগুলো ঠিক করেন না কেন? আপনি হল মালিকদেরকে আরো হল বাড়াতে বলেন না কেন? ছবি নিয়ে একটা বৈরী সময় দাঁড়ায় গেলে হলগুলো ঠিক হয়ে যাবে, সে সব বিশ্বাস করে। ছবি নিয়ে বৈরী সময়ে দাঁড়ায় গেলে হল ঠিক দাঁড়ায় গেলে সেই সময় যখন ছবি রিলিজ দেবেন ওই দিনই নাকি? ভাই সেই চেষ্টাই তো করছি, সেই চেষ্টাই তো করছি। 2024-এ 2টো ছবি বানাবো, 2025-এ আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে 4টা ছবি বানাবো। 2025-এ তো 4টা ঈদ নাই, তাই না? না, ডেফিনেটলি নাই, তাই না? হ্যাঁ। 2024-এ তো 2টোই ঈদ, তাই না? একটা আমার যাবে, একটা কুরবানি ঈদে অন্য প্রোডাকশনের ছবি যাবে। আচ্ছা, আমার একটা ছবি 2024-এ যাবে, কুরবানি ঈদের পরে যাবে, রাইট। 2024-এ 2025-এ 4টা ছবি যাব, 4টা ছবি তো 2টা ঈদে রিলিজ দেওয়া যাবে না, 2টা অন্য সময় রিলিজ দেব। ফাইন, মানে প্রশ্নটা মূল কারণ যে ঈদ ছাড়া অন্য সময়ের বাজারটা তৈরি করাটা খুব জরুরি কিনা? অবশ্যই জরুরি, অবশ্যই জরুরি। এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে হলগুলাকে রেডি করা, হলগুলা ঠিকঠাক করা এবং ই টিকিটিংয়ের আওতায় আনা, ই টিকিটের আওতায় আনা এবং হলের প্রজেকশন ব্যবস্থাগুলো সংস্কার করা এবং অনলাইনে এটা ডিস্ট্রিবিউশন করা, এই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে। সাংবাদিকতা করার 27 বছর হয়ে গেল, আমি গত 20 বছর ধরে এই গল্প শুনতেছি। হ্যাঁ, আমিও শুনতেছি, আমি 15 বছর ধরে শুনতেছি। কবে প্লিজ আপনি, মানে আমি দায়িত্ব নেওয়ার চেষ্টা করতেছি বললে ভুল হবে। আমি এটা নিয়ে সবার সঙ্গে কথা বলতেছি, এটা নিয়ে কাজ শুরু করব আমরা ইনশাল্লাহ খুব দ্রুত। আমি চেষ্টা করছি, আমার দিক থেকে সর্বোচ্চ এফোর্ট থাকবে। আচ্ছা দীপু, হ্যাঁ, আমার দিক থেকে সর্বোচ্চ এফোর্ট থাকবে, আমি চেষ্টা করছি। আচ্ছা, অনেকেরই প্রশ্ন এটা, সেটা হচ্ছে ফ্যান বেজ একটা বড় বিশাল ব্যাপার এবং সাকিবের ফ্যান বেজ একটা আগ্রাসী ফ্যান বেজ বলবো। এটা ক্রেজি। শাহরুখ খান যেমন, জেমসের যেমন, বাংলাদেশে 2-4 জনের আছে, দুজনই আছে বেসিক্যালি। তো এই ফ্যান বেজ নিয়ন্ত্রণের কথা অনেকে বলেন। সুড়ঙ্গ প্রিয়তমা ভার্সেস যেই কূটতর্ক যে শুরু হয়েছিল নেটিজানদের ভেতরে, ফেসবুক সহ অন্যান্য প্ল্যাটফর্মে, সেইগুলো আসলে নিয়ন্ত্রণের জন্য বা প্রশমিত করার জন্য প্রযোজক তারকার কোনো দায় বা কোনো রকম স্টেটমেন্ট দেওয়া প্রয়োজন কিনা? আমি দুটো উদাহরণ দিয়ে বলি। শাহরুখ অজয় এরকম একই ঘটনা ঘটেছিল, দুটো স্টেটমেন্ট, ভিডিও স্টেটমেন্ট দিয়েছিল একসাথে বসে, যে আমরা দুজন একরকম আছি, তোমরা এইসব একে অপরকে নিয়ে গালাগালি করে সময় নষ্ট করো না। আমার কথা, আমরা শুরু করেছিলাম সম্প্রীতি দিয়ে, সম্পর্কে সম্প্রীতি দিয়ে, কিন্তু সাকিবিয়ান যে বড় ফ্যান বেজ, সাকিবিয়ান আমরা দেখলাম প্রিয়তমার এন্ড টাইটেলও বিশাল বড় নাম, অবশ্যই একটা বড় সম্মানের জায়গা, কিন্তু এই যে একটা কূটতর্ক তৈরি হয়ে যায়, অনেকে বলেন, সুড়ঙ্গর টিমও অনেকে বলেছেন, ভাই এগুলোকে আসলে আমাদের একটা কন্ট্রোলে আনার দরকার, যে কোনোভাবে বোঝানো দরকার যে আমরা উই আর ইন্ডাস্ট্রি এবং আমরা একে কাদা ছোটাছুটি করে একজন আরেকজনকে নামানোর কোনো দরকার নেই। আজকে রায়হান রাফি শাকিব খানের সাথে নাই, রায়হান রাফি সবচেয়ে খারাপ। কালকে রায়হান রাফির সাথে শাকিব খান রায়হান রাফির মতো ভালো ছেলে হয়ই না। তো এই জায়গাগুলোকে মনে করেন যে সম্প্রীতিভাবে একটা স্টেটমেন্ট দিয়ে, সুপারস্টারের তো দায়িত্বও রয়েছে, আপনাদেরও তো দায়িত্ব রয়েছে। সরি, আমার প্রশ্নটা বড় হয়ে গেল। তো উত্তরটা খুব ছোট, না ছোট দিলে হবে না। বাস, শাহরুখ খান, অজয় দেবগন, শাকিব খান, নিশো, আরফান নিশো এক? অবশ্যই না, কিন্তু সেক্ষেত্রে শাহরুখ খান তো আমাদের শাকিব খান, তাই না? শাহরুখ খান আমাদের শাকিব খান, তো কিন্তু আরফান নিশো কিন্তু অজয় দেবগন না। না, আমি বলছি না। হ্যাঁ, আমরা কোনো কূটতর্কে যাইনি। কূটতর্ক যা হয়েছে সুড়ঙ্গর ওদিক থেকেই হয়েছে। প্রিয়তমার কেউ কিন্তু কোনো কথা বলে নাই। সাকিবিয়ানরা কি বলেছে সেটার দায়িত্ব কিন্তু প্রিয়তমা, ভার্সেটাইল মিডিয়া, আশরাফ, হিমেল আশরাফ, শাকিব খান আমাদের না। সাকিবিয়ানরা সাকিবের ফ্যান, তারা কি করবে সেটা তাদের ব্যাপার না, কিন্তু তাদেরকে কন্ট্রোল করার দায়িত্ব কিন্তু শাকিব খানের না। কিন্তু একজন তারকা 2 লাইন কিন্তু তারা অনেক প্রভাবিত হয়, অনেক কিছু প্রশমিত হয়ে যায় যে না ঠিক আছে, আমাদের এই পথে চলা উচিত।
এই দায়িত্বের জায়গাটা সাকিবের কোনো স্টেটমেন্ট দেওয়া প্রয়োজন বলে মনে করেন? না না না, আমি মনে করি না এই দায়িত্বের জায়গায় তারা সাকিবের অ্যাগ্রেসিভ থাকুক না, তারা অ্যাগ্রেসিভ মোটেই ছিল না, তারা মোটেই অ্যাগ্রেসিভ ছিল না। আমি দুটো No, 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 উদাহরণ no, দিয়ে no, বললাম। no. রায়হান রাফির ক্ষেত্রে দুটো না, উদাহরণ দিয়ে এখন রায়হান রাফি সাকিবকে ডিরেক্ট অ্যাড্রেস করে কথা বলেছে, সাকিবিয়ানরা আগে কোনো কথা বলেনি, রায়হান রাফি আগে বলেছে, তারপরে সাকিবিয়ানরা বলেছে। রায়হান রাফি বলেছে তার কি সাকিবের নাম নেয়নি হয়তো, বলেছে যে না, নিয়েছে, আমার সাথে নিয়েছে। আচ্ছা নিয়েছে, যে তার তো দায় এটা বলা। জি, তো এন্ড অফ দ্য ডে কী হলো? রায়হান রাফি তখন বললো, রায়হান রাফির এটা প্রচারণার একটা কৌশল ছিল, সুরঙ্গর প্রচারের কৌশল ছিল। এখন সে ঘুরে ফিরে আবার সাকিবের নিয়েই ছবি বানাচ্ছে, তাই না? তো উত্তরটা তো আপনিই পাবেন। সাকিবও কাজ করছে, সাকিবও কাজ করছে, তো উত্তর তো আপনাদের কাছেই আছে, আমার কাছে কেন কোশ্চেন করে? হয়তো বলতে চাচ্ছে যে তারা কিন্তু একই হয়েছে, সেই স্টেটমেন্টটাই সরলভাবে সবাই আমরা এক, অডিয়েন্সরা সেপারেট হয়েছে সেই জায়গায় যখন রায়হান রাফি কিছু কথা বলেছে। এটা রায়হান রাফির একটা চালাকি, রায়হান রাফির ছবিকে হাইপটা ওঠানোর জন্য, প্রমোশনের জন্য। আচ্ছা, এবার করতেই পারে, ভালোই করেছে, ফাইন। এবার সেদিক দিয়ে লাভটা আমাদের হয়েছে। এবার আসি, ধরেন যেমন আমি দীপু সর্বশেষ খুব বেশি প্রেস মিটে যাই না, না যাওয়ার কারণ একটা কথা বলি যে ধরেন মেইন স্ট্রিম মিডিয়ার কে কারা ইউটিউবার এটা বোঝা এখন মুশকিল, তারকাদেরও বোঝা মুশকিল, খুবই মুশকিল, আপনাদেরও বোঝা খুবই মুশকিল, বিভ্রান্ত কোন বোমটা কার। হ্যাঁ, কিন্তু আপনারা কথা বলছেন একে অপরের। এর পাশাপাশি সন্ধ্যার পরে কিছু স্টেটমেন্ট তৈরি হয়, সেটা মালিক আফসারি হোক, ফ্রান্সের ইউরোপে থাকেন একজন স্বপন ভাই সহ বেশ কয়েকজন আছেন যারা প্রতিদিন ফিল্ম নিয়ে, আমি বলবো যে তারা একটা এন্ডোর্স করার চেষ্টা করেন, সেটা ভিউ বাণিজ্য হোক বা ইউটিউবার হোক। তো এই জায়গাকে তাদের একটা দায়িত্বশীলের জায়গায় থাকা উচিত কিনা, আমি আপনার চলচ্চিত্র কর্মী হিসেবে মন্তব্য চাচ্ছি। মানে যেহেতু পরিবারের অংশ, মালিক আফসারি তো আমাদের বাইরের না। না, ডেফিনেটলি না, লেজেন্ডারি ডিরেক্টর উনি, সবারই যার যার জায়গা থেকে। যেমন ঝন্টু ভাই আমার শোতে আমি জিজ্ঞাসা করেছি, ঝন্টু ভাই আপনাকে কেউ বুম আগে দিলে আপনি কেন কথা বলেন? তো বলে যে আমার ভালো লাগে, আমি সারাদিন আসি, ওরা কথা শুনতে চায়, তো আমি কেন বলবো না? হ্যাঁ, ওনার থিঙ্কিংটাও ঠিক আছে। আবার উনি কথা বলতে ভালোবাসে, উনি কথা বলে, বা মালিক আফসারি স্যার উনি কথা বলেন, ভালো লাগে, দেখি ভালো লাগে। তবে আমার মনে হয় যে সবারই আমাদের চলচ্চিত্রটার মঙ্গলের জন্য কথা বললে বেটার হয়। সবাই যদি মঙ্গলটা চিন্তা করে কথা বলি তাহলে মনে হয় সব দিক দিকেই ভালো হয়। তো সংযত হচ্ছে না কেন? না না, কেউ সংযত বা অসংযত এটা বলার আমি কেউ না। কে সংযত না আমি জানি না, কে অসংযত আমি জানি না। আমি জানি চলচ্চিত্রের মঙ্গলের জন্য কে কথা বলবে, চলচ্চিত্রের অমঙ্গল কোন কথায় হচ্ছে। চলচ্চিত্রের অমঙ্গল হোক এরকম কথা কেউ যেন না বলে, এটা আমি বিশ্বাস রাখতে চাই, বিশ্বাস করতে চাই। সবাই চলচ্চিত্রের মঙ্গল হোক এরকম কথাই যেন সবাই বলে, এই আশাটা আমি রাখতে চাই।